তাদের জাতীয় সঙ্গীত নিয়ে মায়া কান্না। আর শেখ হাসিনার জন্য খুব কষ্ট লাগছে। তাদেরকে আমি অনুরোধ করব, ভাই আপনারা সুন্দরভাবে ভিসা নেন, ভিসা ছাড়া যেভাবে পারেন ভারত চলে যান। কারণ আপনারা আমাদেরকে বলেছেন পাকিস্তান চলে যান। আমরা কিন্তু একজনও পাকিস্তান যাইনি। এবং বেগম পাড়ার বাসাগুলো হাহাকার খালি। শত, শত বাসা খালি। মিলিয়ন, ২ মিলিয়ন, ৪ মিলিয়ন ডলার বিল্ডিং গুলা খালি। যাও তারা আশা করেছিল আসবে। এখন এখানকার জনগণের ভয়ে, রোষে তারা এখানে বাসাগুলোতে এখন আসতে পারছে না। জাতির ফিতা-টিতা মানি না। এদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি। জাতিকে সুন্দরভাবে পুনর্গঠন করেন এই স্বাধীন দেশে। এগুলা প্রেতাত্মাগুলো বরাদ দেয় না। প্রথম হলো অনুসন্ধানী প্রতিবেদক নাই। তাদের কোনো কথা নাই। তারা এতই বেশি ওই আওয়ামী প্রীতি তাদের এখনো আছে, ভারত প্রীতি। তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার জায়গাতে সংঘর্ষ হয়, তখন তারা বলছে বিএনপির ২ দলের সংঘর্ষ। ডাইরেক্ট দিয়ে বলছে বিএনপির ২ দলের সংঘর্ষ। এখানে কিন্তু তারা আওয়ামী লীগের নাম নিচ্ছে না। আওয়ামী লীগের নামটা নিচ্ছে বিএনপির লোকজন অভিযোগ করেছে এরা আওয়ামী লীগের জড়িত। এই জিনিসগুলোকে জাতিকে জানতে হবে। প্রথম আলো, ডেইলি স্টারের এই খেলা আমরা ১-১১ দেখেছি। এখন আবার প্রফেসর ইউনূসের সময় দেখছি। তাদের এই খেলা আমাদেরকে প্রতিহত করতে হবে। আমি কোন সময়, যদিও ডেইলি স্টার, প্রথম আলো অনেক সময় শেখ হাসিনার বিরাগভাজন হয়েছে। কারণ ভারতের দুজনই ভারতের লোক। আবার তাদের মধ্যেও প্রবলেম হয়, কারণ শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তখন তারা মতিউর রহমান-টহমানদেরকে একটু আমার মাহবুব আলমদেরকে একটু, তাদেরকে একটু ইয়ে করতো, মাহফুজ আলমদেরকে একটু মাঝে, মাঝে অত্যাচার চাপ-টাপ দিত, কেস-টেস করতো। এগুলো আমরা বুঝি, বুঝছেন? এগুলো আইওয়াশ। তাই এই পত্রিকাগুলোকে তাদের কর্মকাণ্ড হয় সঠিকভাবে করতে হবে, আর নয় বন্ধ করতে হবে। এটা ছাত্র জনতা, আমি ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মী যারা আছে, যারা আজকে এই যে ছাত্র সমন্বয়ক আছে, তাদের কাছে একটা অনুরোধ করি যে গোপালগঞ্জে যে ঘটনাগুলো হচ্ছে আপনারা মনে করছেন বিচ্ছিন্ন ঘটনা। আপনারা যে এত কষ্ট করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন, আর তার পাওয়ার বেস গোপালগঞ্জকে অক্ষুণ্ণ রাখতে দিচ্ছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। গোপালগঞ্জের আশেপাশে কি ছাত্র জনতা নাই? ছাত্র সমন্বয়কদের লোকজন নাই? তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? তারা তো কথায়, কথায় সচিবালয় আপনার ঘেরাও করেন। প্রমোশনের জন্য ঘেরাও করেন, বোনাসের জন্য ঘেরাও করেন। তারপরে ৩৫ এর পরে চাকরি দিতে হবে। এই জিনিসটা করতে পারেন না? যে গোপালগঞ্জে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে আক্রমণ হলো, আপনাদের কাজটা কি? সেনাবাহিনী দেরিতে হলেও ভুলটা বুঝতে পেরেছিল। তারা ছাত্র জনতার উপরে গুলি চালাতে অস্বীকার করেছে বলেই হাসিনা পালিয়ে গেছে। এই সত্যটাকে স্বীকার করে সেনাবাহিনীর সাথে আমাদের দাঁড়ানো উচিত না? কেন আমরা দাঁড়াতে পারছি না? কেন আমরা সমর্থন দিতে পারছি না? এগুলো কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে অ্যাড্রেস করতে হবে। এবার একটা ইম্পোর্টেন্ট কথা বলি। এই যে আজকে যে আপনি বললেন শেখ পরিবারের কেউ এখনো গ্রেফতার হয়নি কেন? গ্রেফতার হবে না তো শেখ পরিবারের। যেই গ্রেফতারগুলো আমি দেখছি ১-২ টা ছাড়া সব সাজানো। সব সাজানো। যাদেরকে ওরা চাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে। এবং রিমান্ডে নিয়ে যে খেলাটা শুরু হয়েছে, আমি দেখতে পেলাম কয়েকটা পত্রিকায় এসছে, সব পত্রিকায় আসেনি। আমরা জানতাম রিমান্ড একটা ভয়ংকর জিনিস। রিমান্ড দিলে যাকে রিমান্ডে দেয় তার লয়ার, তার আইনজীবী এটাকে স্টপ করার চেষ্টা করে যে রিমান্ডে দিয়েন না, রিমান্ডে দিলে নির্যাতন হবে, এ হবে, নিতে পারবে না। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম আনিসুল হক থেকে শুরু করে ওই সালমান এফ রহমান, যারা বড়, বড় রাঘব বোয়াল এখন পর্যন্ত জেলে আছে, মানে পুলিশের তথ্য আছে, তাদেরকে দেখলাম যে দিনের পর দিন, দিনের পর দিন রিমান্ডে আছে তারা। রিমান্ডের ঘটনাটা হলো রিমান্ডের ডিবি অফিসে থাকে। ডিবি অফিসে নাকি তারা এয়ার কন্ডিশন রুমে টিভি নিয়ে ফ্রিজ-ট্রিজ সব আছে, বাসা থেকে খাবার যায়, রাজার হালে তারা ছিল। যখন জেল হাজতে যাবে তখন তাদের কিন্তু এগুলো থাকবে না। জেল হাজতে তো আর এসি লাগাতে পারবে না। আর তাদের বাসা থেকে খাওয়াও দিতে পারবে না। জনগণ জেনে যাবে। তো এই খেলাটা বন্ধ করেন। রিমান্ড নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। তাদেরকে রিমান্ডে নিতে হবে না নিতে হবে এটা আমাদের এমন কোনো ইম্পোর্টেন্ট না। কিন্তু তাদেরকে বিচার করতে হবে। এই খেলোভাবে ১০ টা ২০ টা ৫০ টা কেস করে আপনি জিনিসটাকে হালকা করে আপনি ২০০ লোকের একসাথে হত্যা মামলা দিয়ে এগুলির প্রমাণ করা যাবে কি যাবে না, না জেনে এগুলো আমাদেরকে খুশি করে জনগণকে একটা আইওয়াশ দিয়ে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, তার রেজিমকে আবার শক্তিশালী করার, তার মানে তার পথটাকে সুগম করার একটা চেষ্টা চলছে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ, যেকোনো জায়গার জনগণ
সে উপর থেকে নিচ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জনগণ শেখ হাসিনাকে বা হাসিনা পরিবারকে, শেখ পরিবারকে আর কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না। এমনকি বাংলাদেশের পলিটিক্সও দেখতে চায় না। এই মাইন্ডসেট কিন্তু মানুষের হয়ে গেছে। মানুষ কিন্তু নিজে স্বপ্রণোদিত হয়ে শেখ মুজিবের মূর্তিগুলো ভেঙেছে। যেটা মূর্তি বানানো এমনিই তো আমাদের জন্য আমাদের ধর্মের নাজায়েজ। এটা শিরক হয়। তারপরে এগুলি তারা কিন্তু ভেঙেছে। শত, শত মূর্তি বাংলাদেশে বানানো হয়েছিল। প্লাস্টার দিয়ে এত শত, শত কোটি টাকা খরচা করে এগুলিকে মানুষ ভেঙে ফেলেছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরা পর্যন্ত বিভিন্ন ক্যান্টনমেন্টে মুরাল মূর্তি ইতারা ভেঙে ফেলেছে। এই ভেঙে গেছে যে এটা মন থেকে ভেঙেছে। এটা আপনি জোর করে দিতে পারবেন না। আজকে যাদের জাতীয় সঙ্গীত নিয়ে মায়া কান্না আর শেখ হাসিনার জন্য খুব কষ্ট লাগছে, তাদেরকে আমি অনুরোধ করব, ভাই আপনারা সুন্দরভাবে ভিসা নেন, ভিসা ছাড়া যেভাবে পারেন ভারত চলে যান। কারণ আপনারা আমাদেরকে বলেছেন পাকিস্তান চলে যান। আমরা কিন্তু একজনও পাকিস্তান যাইনি এবং যাবোও না। আমরা বাংলাদেশে থাকবো বা অন্য যে দেশে আমরা আছি, নিরপেক্ষ দেশে আমরা থাকবো। আপনারাই বারবার আপনারা ভারত পালিয়েছেন। ৭১ সালেও যুদ্ধ না করে পালিয়ে গেছেন। ৭৫ সালেও আপনারা অনেক আপনাদের পালিয়ে গেছেন। শেখ হাসিনা, কাদের সিদ্দিকী তারা। এবারও আপনারা সব পালিয়ে গেছেন এবং যারা যান নাই তারা যাওয়ার স্বপ্ন দেখছেন। তা আপনারা চলে যান। আমাদেরকে মাফ করেন। আমাদের দেশটাকে আমাদেরকে চালাতে দেন। আমরা এই দেশে কোন ভারতের পন্থী বা কোন আমেরিকান পন্থী বা কোন পাকিস্তান পন্থী যে দেশই হোক বিদেশি কোন পন্থী আমরা সরকার চাই না। আমরা চাই বাংলাদেশী 100% মেড ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ, অফ বাংলাদেশ সরকার এবং আমাদের দেশে যারা চালাবে তারা হবে বাংলাদেশের। আমরা আমাদের টাকা দিয়ে, প্রবাসীর টাকা দিয়ে, আমাদের গার্মেন্টস এর ইনকাম দিয়ে, আমাদের সীমিত আয় দিয়ে আমরা এই দেশকে চালাবো। আমাদের দরকার নাই পদ্মা সেতু, আমাদের দরকার নাই এইসব টানেল প্রজেক্ট। এগুলা করে যেগুলা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ১০ গুণ ২০ গুণ টাকা তারা চুরি করে নিয়ে গেছে। কিন্তু টাকাগুলো কিন্তু মনির ভাই তারা খেতে পারবে না। বেগম পাড়ার বাসাগুলো হাহাকার খালি। শত, শত বাসা খালি। মিলিয়ন, ২ মিলিয়ন, ৪ মিলিয়ন ডলার বিল্ডিং গুলা খালি। যাও তারা আশা করেছিল আসবে। এখন এখানকার জনগণের ভয়ে, রোষে তারা এখানে বাসাগুলোতে এখন আসতে পারছে না। কারণ আমরা ঠিক করেছি তাদেরকে আমরা কানাডাতে, আমেরিকাতে, ইউরোপে প্রতিরোধ করব। তাদেরকে আমরা ধরবো রাস্তাঘাটে, নির্গ্রহ করব। তাদের ব্যাপারে আমরা কেস দেব। আমরা তাদের ব্যাপারে ইনকাম ট্যাক্সকে জানাচ্ছি। তাদেরকে কে কারা এরা? এদের টাকার উৎস কোথায় ধরো। তাই তারা এত আরামে আয়েসে এই টাকা খেতে পারবে না। টাকাগুলো কেউ খেতে পারে না। শেখ হাসিনা কিন্তু ওই টাকাগুলা সুইস ব্যাংকেও টাকাগুলো মার যাবে। আর তার ছেলে যে টাকাগুলো আমেরিকাতে ওগুলাও এফবিআই হোল্ড করেছে, একটা টাকাও তারা খেতে পারবে না। তাই আমাদেরকে বাংলাদেশে যারা আছেন তাদেরকে নীতি, আদর্শ বুকে নিয়ে সামনের দিকে যেতে হবে। একটা ইম্পোর্টেন্ট কথা বলি এখানে, যেহেতু আমাদের এখানে একটা নির্বাচনের কথা আছে, কিন্তু আমরা ১৭ বছর কোন ভালো নির্বাচন হয়নি বাংলাদেশে। তাই জনগণের আকাঙ্ক্ষা আছে একটা নির্বাচন। তাই আমাদের নির্বাচনটাকে যত সম্ভব তাড়াতাড়ি সংস্কার-টংস্কার যাই করেন ২-৪ মাসের মধ্যে করে আপনি নির্বাচন দিয়ে দেন। আপনার ১০ বছর থাকতে হবে। মানুষে বলছে এরাই তো ভালো, এরাই থাকুক। এই যে আমাদের যে ভ্রান্ত নীতিগুলো, আমরা এক মুখে ২, ৩, ৪ কথা বলি। কেন বলি? কেন? প্রফেসর ইউনূসের কি সেই বয়স আছে উনি ১০ বছর থাকতে পারবে? ৮৪ বছর বয়স। উনি যদি আরো কতদিন বাঁচে সুস্থভাবে জানি না। আমি উনার একজন সমর্থক। উনার একজন গুণমুগ্ধ সমর্থক আমি। আমি চাই বাংলাদেশ উনার হাতে একটা দিক পাক এবং বাংলাদেশে ভালো নির্বাচন হোক। তার মানে এই না, আপনি এই যে লোকগুলোকে ধরে এনে এখন বানিয়েছেন, বিভিন্ন অবসরপ্রাপ্ত বিভিন্ন বিশিষ্টজন, তাদের কি সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? এবং প্রত্যেকটা লোক অনেকেই একাগ্র সরকারের সাথে যোগসাজশে জড়িত ছিল। তাদেরকে আপনি আবার নিয়েছেন। তাদের কি আমাদের ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের এই উদ্দেশ্য কি প্রতিফলন তাদের কাজকর্মে হবে? হবে না তো। ইভেন প্রফেসর আসিফ নজরুল আমার প্রিয় একজন মানুষ। আমি তাকে খুব পছন্দ করি। তার লেখা পড়ি। উনি পর্যন্ত উনার অফিসের পিছনের শেখ মুজিবের ছবিটা এখন পর্যন্ত সরাননি। উনি সেই ছবি নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন, সবকিছু করছেন। উনার কাছে যদি শেখ মুজিবকে ভালো লাগে, উনি উনার বাসায় লাগাতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অফিসে, মন্ত্রীর অফিসে উনি লাগাতে পারেননি। তাই উনাকে অনুরোধ করব, উনি সহ যারা ৩-৪ জন আছেন অবিলম্বে ছবি সরান। আমরা এসব জাতির ফিতা-টিতা মানি না। এদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি। জাতিকে সুন্দরভাবে পুনর্গঠন করেন এই স্বাধীন দেশে। এগুলা প্রেতাত্মাগুলোকে আর রেখেন না। এটা আমার ব্যক্তিগত অনুরোধ। এবং জাতীয় সংগীত মনির ভাই অবশ্যই, অবশ্যই পরিবর্তন করতে হবে। স্বাধীন দেশে স্বাধীন নতুন সংবিধান, নতুন সবকিছুতে জাতীয় সংগীত ভারতের ১৯০৫ সালের লেখা, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
যে যার কিনা ভারতের জাতীয় সঙ্গীতে তাল লেখা। এইসব বকওয়াস সংগীত আমরা চাই না। আমরা আমাদের বাংলাদেশের সংগীত যেটাই সবাই স্থির করে, ১ম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আছে। আরেকটা নাকি 'ইঞ্চি ইঞ্চি মাটি' একটা তো গান খুব আলোড়ন তুলেছে। এদের মধ্যে থেকে আমরা সিলেকশন করে একটা বাংলাদেশের নাম ধারণ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, আমাদেরকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে এরকম সংগীত আমরা অবশ্যই, অবশ্যই করব। এর জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আবার বিপ্লব করতে হয় আমরা করব ইনশাআল্লাহ।